হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, বাস্তবে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, আমার জীবন কাহিনী। তো চলো প্রিয় বন্ধুরা, দেরি না করে গল্প শুরু করা যাক। আমার গল্পগুলো যদি তোমার ভালো লাগে, অবশ্যই প্রিয় বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রতিদিন নতুন নতুন গল্প উপভোগ করো। তো চলো শুরু করি গল্প। বন্ধুরা, আমার নাম লিজা। আমি মাত্র আইও পাস করেছি। আমার মা আছে, বাবা নেই। বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা দুই বোন। আমি মেট্রিক দেওয়ার পরপরই আমার বাবা চলে গেছে। তারপর থেকে খুব কষ্ট করে আমি লেখাপড়া চালিয়ে যাই। আমি 3টা ছাত্রীকে পড়াতাম। পড়িয়ে পড়িয়ে আমার লেখাপড়ার টাকা জোগাড় করতাম। এভাবেই কোনো মতে আমি আইও পাস করি। আর খুব বেশি লেখাপড়া হয়ে ওঠেনি আমার, কারণ আমার মা ছিল বিধবা মহিলা, তার উপরে অসুস্থ। আর আমাদের তেমন কিছু ছিলেন না। আমার বাবা একজন খুবই খুবই মধ্যবর্তী পরিবার ছিলেন। যা আয় করতেন মাসে, তাই দিয়ে আমাদের সংসারটা কোনো রকমে চলে যেত। এ অবস্থায় তো বিলাসিতা করার কোনো সুযোগ নেই। যেখানে প্রয়োজন মেটাতেই হিমশিম, সেখানে বিলাসিতার প্রশ্ন আসে না। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা মূল গল্পে চলে আসি। আমি মেট্রিক শেষ করে বাবাকে হারিয়ে খুবই দিশেহারা ছিলাম। ওই অবস্থায় আইএ কমপ্লিট করলাম খুবই টেনে টুনে। তারপরে চাকরির খোঁজে শহরে চলে আসি। শহরে কোনো পরিচিত কেউ ছিল না। আমাদের দুঃসম্পর্কের এক খালা ছিল, আমি ওনার সাথে আসি। বাড়িতে তো দেখতাম খুবই ভালো ব্যবহার করে। যখন আমি 1 সপ্তাহের মধ্যে কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না, তখন দেখি উনি মুখ কালা চোখ কালা করেন। আমি খালাকে বললাম, খালা আমি তোমার পাই চুকিয়ে দেব, তুমি আমাকে একটু আশ্রয় দাও শুধু। তুমি তো আমার বাড়ির বিষয়ে জানোই, আমার বাড়িতে তেমন কিছু নাই। তুমি যদি এখন মুখ ফিরিয়ে নাও, আমি একটা মেয়ে মানুষ, আমি কোথায় যাব? আমি লেখাপড়ায় খুবই ভালো ছিলাম, একদম ফার্স্ট ক্লাস নিয়ে লেখাপড়া করে এসেছি। যাই হোক, আমি একে একে বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। সে জায়গায় আমার সাথে কী ঘটেছে, মূলত সেই বিষয়টাই আমি তোমাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আমি প্রথমে একটা বেসরকারি অফিসে গিয়েছি, কোম্পানিতে। সেখানে যাওয়ার পরে অনেকেরই ইন্টারভিউ, অনেকেই এসেছে ছেলে মেয়ে, তাদের মধ্যে আমি একজন। তো সবাই দেখলাম ইন্টারভিউ দিয়ে দিয়ে চলে যাচ্ছে, রেজাল্ট পরে জানানো হবে। তারা চলে যাওয়ার পর এখন লাস্ট আমি আছি ওখানে। আমি দেখতে গায়ের রঙটা ফর্সা, আমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। আমি যখন ভিতরে ঢুকলাম, ঢোকার পরে তারা আমার ইন্টারভিউ নেওয়া শুরু করলো। ভাইভা নিল, যা যা জিজ্ঞাসা করেছে আমি সবটাই পেরে উঠেছি। উঠে যাওয়ার পর আমাকে বলতেছে, সম্ভবত ওই কোম্পানির উনি ম্যানেজার, আমাকে বলল যে কিছু পেতে হলে কিছু তো দিতে হবে। আমি বললাম, দিতে হবে মানে? আপনাদের তো একজন যোগ্য ব্যক্তি দরকার, যে এই পোস্টটার জন্য যোগ্য। আর আমি আপনাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। লিখিতভাবে পরীক্ষা নিয়েছেন, সেটাতেও আমি উত্তীর্ণ হয়েছি। এখন আর কি চাওয়া পাওয়া আছে? আমাকে উত্তরে বলল, আছে আছে, এখন কি আর টাকা পয়সা ছাড়া কাজ হয় কোনো? আমি বললাম, স্যার চাকরিটা আমার খুবই দরকার, কিন্তু টাকা পয়সা তো দিতে পারবো না। আমি আপনাকে যে 500 টাকাও দিব, এই পরিস্থিতি আমার নেই। আমার ফ্যামিলি অত্যন্ত গরিব একটি ফ্যামিলি, কোথায় থেকে দিব বলেন? এই কথা বলতেই সে আমাকে বলল যে টাকা পয়সা নেই তাতে কি হয়েছে, টাকা পয়সার বদলে তুমি কিন্তু অন্য কিছুও দিতে পারো। আমি বললাম, অন্য কিছু মানে? বুঝলাম না। তখন পাশে যে দুজন বসা ছিল তাদেরকে ইশারা দিল, তারা সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পর বলতেছে, তুমি দেখতে শুনতে তো বেশ সুন্দর, ব্যাস একটা রাতেরই তো ব্যাপার, যদি চাকরিটা চাও বেশ ভালো স্যালারি হবে, খুব সুন্দর করে চলতে পারবে।
একটা রাত আমাকে দিয়ে দাও। এই কথা বলতেই আর আমার কিছু বুঝতে বাকি থাকলো না। আমি বললাম, স্যার শোনেন, আমি ঘাম জড়িয়ে হাতে পায়ে খেটে চাকরি করে পয়সা কামাই করতে এসেছি, রাতের বিনিময়ে নয়। আমার দ্বারাই এটা সম্ভব নয়। এই কথা বলে আমি নিজেই সেই জায়গা থেকে দ্রুত চলে গেলাম আমার কাগজপাতিগুলো নিয়ে। যাওয়ার পর সেই অফিসের বাহিরে একটা কোণায় বসলাম। বসে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। আসার পর আমি ভাবতে লাগলাম, তাহলে কি শিক্ষার কোনোই যোগ্যতা নেই? এখানে কি শুধুই খেলার যোগ্যতা আছে? এই কেমন পরিস্থিতিতে পড়ে গেলাম আমি? হে উপরওয়ালা, আমাকে আপনি পথ দেখান। এই কথা বলেই আমি আবারও ছুটে চলেছি দ্বিতীয় কোনো চাকরির আশায়। তারপরে আরেকটা কোম্পানিতে ফাইনালি আমি চলে গেলাম। যাওয়ার পর সেখানেও তারা আমার ইন্টারভিউ নিল। নেওয়ার পরে যখন ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল, ওনারা আমাকে বলল, তোমার চাকরি হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। তুমি কালকে, আমাকে একটা টাইম বেঁধে দিয়েছিল, 12টার পর দেখা করো, ঠিক 12টার থেকে 12:30টার মধ্যে। একটা ঠিকানা দিয়ে দিল, বলল এই ঠিকানায় চলে এসো। আমি পরের দিন এই ঠিকানায় চলে গেলাম। চলে যাওয়ার পর দেখলাম ওটা একটা গেস্ট হাউস। সেখানে যাওয়ার পর দেখলাম স্যার ওখানে বসা। স্যারের সামনে অনেকগুলো বোতল রাখা, গ্লাস রাখা আছে 2টা, মানে অনেক কিছু, বিলাসবহুল জীবন তাদের। আমাকে বলল, তুমি বসো। আমি বসলাম। ভয়ে আত্মা কেঁপে উঠছিল, বুকটার মধ্যে ধুকধুক ধুকধুক করছিল, কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়িতে কে কে আছে? আমি বললাম, আমার মা আর বোন আছে। বাবার কথা জিজ্ঞাসা করলো, বললাম বাবা নেই। তখন সে উত্তরে আমাকে বললেন যে, তাহলে তো চাকরিটা তোমার খুব দরকার। আমি বললাম, জি স্যার, অনেক দরকার, কিন্তু অফিসে না ডেকে আমাকে আপনি এখানে ডাকলেন। বলল, হ্যাঁ তুমি তো জানো, কিছু পেতে হলে কিছু দিতে হয়, তো আমি চাই তুমি এখানে আমার সাথে কয়েকটা ঘন্টা সময় কাটাও। আমি বললাম, এটা কি করে সম্ভব? আমি চাকরি করতে এসেছিলাম, সময় কাটাতে নয়। আসলে সময় কাটালে তো কাটানো যায়, তাতে তো আর টাকার অভাব হয় না, যে কারোর সাথেই কাটানো যাবে। উত্তরে আমাকে বলল, তুমি যে কারোর সাথে সময় কাটানোর মেয়ে নাও বলেই তো তোমাকে আমি এরকম একটা জায়গায় ডেকেছি। শোনো, যেখানেই যাবা চাকরির জন্য, কিছুর বিনিময়ে তো কিছু, এমনিতে কিছুই পাবা না। কথায় আছে না, স্বার্থে লোহা বয় আর বিনা স্বার্থে তুলোও বয় না। তুমি কি মনে করছো স্বার্থ ছাড়া তোমাকে কেউ চাকরি দিবে? নো, নেভার, এটা আমার গ্যারান্টি। ভেবে দেখো, ভালো একটা স্যালারি পাবে, খুব ভালো চলতে পারবে। তখন আমার সেই আগের ইন্টারভিউর কথা মনে পড়ে গেল, যে আরও এক জায়গায় গেলাম, সেখানেও এরকম হলো। যা আছে জীবনে। তখন আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, আমার কয়েক ঘন্টার মূল্য কি আমার চাকরি? তখন বলল, অবশ্যই, শুধু চাকরি নয়, তোমাকে সর্বরকম সহযোগিতা করা হবে, আমি করব। আসলে সে কোনো ম্যানেজার ছিল না, সে ছিল ওই কোম্পানির সিইও। তারপরে আর কোনো কিছু না ভেবে আমি তাকে বললাম, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার চাকরিটা হবে কনফার্ম তো? উনি আমাকে বলল, অবশ্যই হবে। নিজের না চাওয়া সত্ত্বেও আমি ওনার মতে মত মিলাই, আর উনি ক্ষুধার্ত হায়নার মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। সেই বেলা 12:30 থেকে শুরু করে আমি রাত্রি 9টা পর্যন্ত তার সঙ্গে ছিলাম। এর মধ্যে সে 3বার আমাকে হায়নার চেয়েও, কি বলবো, মনে হচ্ছিল কত বৎসর উনি না খেয়ে আছে, কতটা ক্ষুধার্ত উনি, এরকম ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। তারপরে সবটা হয়ে গেল। আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমার জীবনে ওটাই ছিল ফার্স্ট টাইম। আমি একটি আনম্যারিড মেয়ে ছিলাম। আমার লেখাপড়ার লাইফ থেকে শুরু করে আমি কখনো কোনো ছেলের সঙ্গে মিশিনি, কথা বলিনি, আর অন্য কিছু তো প্রশ্নই ওঠে না। তারপরে নিজের সর্বোচ্চটুকু বলে দিয়ে আমি ফাইনালি চাকরিটা নিয়ে নিলাম।
তারপর থেকে মাঝে মধ্যেই আমাদের সিও ছিলেন, সে আমাকে ডাকতেন সেই গেস্ট হাউসে, আমিও যেতাম। বিনিময়ে সে আমাকে চাকরির পাশাপাশি অনেক রকম হেল্প করতেন। তারপরে একটা সময় ভেবেই নিলাম, আসলে দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর। যেখানেই যাব সেখানে হয়তো এর থেকে আরও খারাপ কিছু হতে পারে। যাক, কিছুর বিনিময়ে কিছু, আমার একটা স্যাক্রিফাইসের কারণে যদি আমার পুরো পরিবারটা ভালো থাকে, আমার সংসার ভালোভাবে চলে, আমার অসুস্থ মায়ের চিকিৎসা হয়, আমি সব দায় দায়িত্ব নিতে পারি, আমার ছোটো বোনটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে বিয়ে শাদি দিতে পারি ভালো একটা করে, তাহলে আমার জন্য এটাই ঠিক আছে। এটা ভেবে আমি খুবই ভালোভাবে নিজের কাজে মন লাগালাম। বাস, নিজের কাজ করতে করতে মাঝে মাঝেই অফ ডেতে গেস্ট হাউসে আমাকে যেতে হতো আমাদের সিওয়ের সঙ্গে সময় কাটানোর জন্য। এভাবেই চলতে থাকলো আমার জীবন। কবে যে 5টা বছর কেটে গেল আমি বুঝতেও পারলাম না। এই 5 বছরে আমি আমাদের বাড়িতে অনেক সুন্দর একটা বাড়ি করেছি। আমার বোনের বিয়ের সমস্ত ব্যবস্থাও করে নিয়েছি। ওর বিয়েতে গহনা, টাকা পয়সা। আমার মাও এখন খুবই ভালো আছে। জীবনে আর কখনো বিয়ে শাদী করার ইচ্ছে নেই। তো যাক প্রিয় বন্ধুরা, আমি 5 বছর টানা চাকরি করলাম। করার পরে আমি ফাইনালি চাকরি ছেড়ে দিব। বাড়িতে যে টাকা পয়সা আছে, ছোট্ট একটা দোকান দিয়ে বসবে এরকম ভেবেছি। এই জীবনটা আর ভালো লাগছে না। আসলে ভালো লাগা চাকরিটা নয়। চাকরিতে তো ভালো লাগা আছেই। না ভালো লাগার বিষয় হচ্ছে সিইও। এই সম্পর্কটা এভাবে আর কতদিন চলতে পারে? ব্যাস, আমি এখন মোটামুটি নিজের পায়ে দাঁড়াতে পারবো ব্যবসা করে। সেখানে কারো গোলামি আমাকে করতে হবে না। এজন্যে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য একটা লেটার লিখে ব্যাস সেটা সিইওকে দিয়েছি। সে সই করার সময় আমাকে বলল, তুমি এই কোম্পানি থেকে কোনো দিনও যেতে পারবে না। এই বলে কাগজটা ছিঁড়ে ফেললো। আমি বললাম, আমি আপনার গোলাম হয়ে এখানে থাকতে পারবো না। অনেক হয়েছে। আমার নিজের একটা ব্যক্তিগত আত্মসম্মান আছে। সেটা আমি কোনো অবস্থায় আর নষ্ট হতে দেব না। অনেক হয়ে গেছে। তারপরে আমাকে আমার সিইও বললেন, তুমি মন খারাপ করো না। তোমার সঙ্গে চলতে চলতে বসতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর কোনো অবস্থায় আমি তোমাকে হারাতে চাই না। তুমি যদি চাও, আমি আমার লাইফ পার্টনার তোমাকেই বানাবো। এই কথা শোনার পর আমি তো ভেবেছিলাম আমার সাথে সে মজা করছে। আমি ভাবলাম, আপনি কোথায় আর আমি কোথায়? আমার সাথে আপনার যায় না। আমি আপনার ক্ষণিকের ক্ষুধা মেটানোর জন্য বস্তু হতে পারি, কিন্তু লাইফ পার্টনার নয়। এই কথা শুনতে আমার গালে একটা থাপ্পড় দিল। দেওয়ার পর বলল, আমি মানছি সম্পর্কটা একটা ভুল সিদ্ধান্ত দিয়ে শুরু হয়েছিল, তার মানে এই না যে এটা ঠিক হতে পারে না। তারপরে সে সোজা আমার হাতটা ধরে নিয়ে হাজার হাজার অফিস কোয়ালিকের ভিতর দিয়ে কাজে অফিসে চলে যায়। আর সেখানে আমরা বিয়ে করে নিই। তো এখন আর আমি চাকরিও করি না, বাসায় থাকি। আর আমার স্বামী আমার মায়ের দেখাশোনা করে। আমার বোনের বিয়ে হয়ে গেছে। তো এখন আমি অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমার সাথে যেটা ঘটেছে সেটা যে সবার সাথে ঘটবে বিষয়টা এমন নয়। তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, চাকরি করতে হবে এমন কোনো বিষয় নেই। ব্যবসা আছে। ব্যবসা করলে কিন্তু কারো গোলামি করতে হয় না। আমার পরিস্থিতি ছিল না, তাই আমি বাধ্য ছিলাম পরের গোলামি করার জন্য। তো তোমরা যে যাই করবে অবশ্যই ভেবেচিন্তে করবে। এই জন্যই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন গল্পের সাথে। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।